আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ভূ রাজনৈতিক এবং সামরিক কৌশলের ক্ষেত্রে ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের জন্য কেবলমাত্র একটি সামরিক চ্যালেঞ্জ নয়, এটি একটি চূড়ান্ত অস্তিত্বের সংকট। ইসরায়েলের নীতি নির্ধারক এবং সামরিক বিশ্লেষকের মতে ইরানের হাতে মাত্র একটি পারমাণবিক বোমা আসাও ইসরায়েলের রাষ্ট্রের যে ভিত্তি রয়েছে তাকে নাড়িয়ে দিতে পারে। দেখুন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মতো বিশাল ভূখণ্ডের দেশ, যাদের বিশাল ভূখণ্ড রয়েছে, দু একটি পরমাণু বোমা দিয়ে পুরো দেশকে কখনোই ধ্বংস করা সম্ভব নয়। এছাড়াও রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের রয়েছে পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন, যেগুলো পরমাণু অস্ত্র সুসজ্জিত হয়ে পৃথিবীর বিভিন্ন সাগর মহাসাগরে লুকিয়ে রয়েছে। আর এর জন্য কিন্তু এই দেশগুলোর যে সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি বা পাল্টা আঘাত আনার সক্ষমতা তা ধরে রাখতে পারে। কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। ইসরায়েলের আকৃতি মাত্র 20,000 বর্গ কিলোমিটার, যেখানে একটি মাত্র শক্তিশালী পারমাণবিক বোমার আঘাতই দেশের পুরো জনসংখ্যা এবং অর্থনীতিকে নিমেষেই ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। আর এই জন্যই কিন্তু সামরিক পরিভাষায় ইসরায়েলকে ওয়ান বোম স্টেট বলা হয়, মানে একটি বোমার দেশ, এই ধরনের কথা বলা হয়। একটি বোমার আঘাতের পর ইসরায়েলের দ্বিতীয় ক্ষমতার কোনো শক্তি থাকবে না। দেখুন, একটি পারমাণবিক বোমা দিয়েই যেখানে ইসরায়েলের মতো দেশকে অনেকটা ভিত্তি নাড়িয়ে দেওয়া যাবে, সেখানে একটি নয়, দুই তিনটি বোমা দিয়েও ইরানের ক্ষেত্রে সেটি সম্ভব নয়, কারণ ইরান বিশাল একটি দেশ। দেখুন, হিসাব বলছে ইরানের যে ভৌগোলিক আকৃতি তার পরিমাণ প্রায় 16,48,000 বর্গ কিলোমিটার, যেটা আয়তনের দিক থেকে ইসরায়েল থেকে প্রায় 80 গুণ বড়। এত বড় একটি দেশকে পারমাণবিক বোমার আঘাতে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার বিষয়টা মোটেও সহজ নয়। দেখুন, বর্তমানে ইসরায়েলের যে নাগরিক রয়েছেন তার উল্লেখযোগ্য একটা বড় অংশ দ্বৈত নাগরিকত্বের অধিকারী, এবং তারা খুবই কিন্তু প্রযুক্তিবিদ এবং অর্থনীতিবিদ এবং প্রভাবশালী অর্থশালী। তারা দ্বৈত নাগরিকত্ব রাখে। যদি ইরান একটি পরমাণু বোমাও তৈরি করে, মনস্তাত্ত্বিকভাবে এটি একটি নতুন চাপ তৈরি করবে সেই সকল ব্যক্তিদের জন্য যারা ইউরোপ আমেরিকার নাগরিকত্বের পাশাপাশি ইসরায়েলের নাগরিকত্ব রেখে এই ইসরায়েলে অবস্থান করছে। তারা কিন্তু নিরাপদ অনুভব করবে না। মনস্তাত্ত্বিক এমন একটা চাপ থাকবে যে ইরানের একটি পরমাণু বোমাই অস্তিত্বকে সরাসরি নিমেষে শেষ করে দিতে পারে, যার জন্য তারা ইসরায়েল ছেড়ে চলে যেতে পারেন। সুতরাং ইরানের একটি পরমাণু বোমা তৈরিও কৌশলগতভাবে পারমাণবিক বোমার আঘাত থেকেও মনস্তাত্ত্বিক এবং স্ট্র্যাটেজিকভাবে একটি শক্তিশালী লড়াই তৈরি করবে, যেটি সৌদি আরব এবং মিশরের মতো দেশগুলোরও পরমাণু অস্ত্র তৈরি করার প্রতিযোগিতায় প্রচণ্ডভাবে তাদের কিন্তু ধাবিত করবে। আর এই জন্যই ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সব সময় শক্তিশালী অবস্থানে থাকে এবং কোনো ছাড় দিতে চায় না। নতুন যে সমঝোতা হয়েছে সেই সমঝোতায়ও পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে ইরান কোনো পরমাণু কর্মসূচির উন্নয়ন বা এই ধরনের কোনো কার্যক্রম আপাতত করবে না, স্থগিত থাকবে। তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সেই সমঝোতা থেকে সরাসরি সরে আসলো। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম সিএনএন এর এক্সক্লুসিভ রিপোর্ট, যেখানে বলা হচ্ছে স্যাটেলাইট ইমেজ এবং বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি এবং যে চুক্তি ছিল সেই চুক্তির শর্ত ভঙ্গ করেই ইরান তার গুরুত্বপূর্ণ যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি রয়েছে বা পরমাণু স্থাপনাগুলো রয়েছে সেগুলো রিবিল্ড শুরু করেছে, সেগুলো সংস্কার শুরু করে দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি 2026 সালের জুন জুলাই মাসের উপগ্রহের যে চিত্র রয়েছে সেটা বিশ্লেষণ করে বলছে, পারচিন সামরিক কমপ্লেক্সের ভেতরে অবস্থিত যে তালেঘান 2 রয়েছে নামক যে ভূগর্ভস্থ স্থাপনাটি রয়েছে সেটি পুনর্নির্মাণের কাজ শুরু করেছে ইরান। আন্তর্জাতিক গোয়েন্দাদের মতে এই সাইটটি অতীতে পরমাণু অস্ত্রের বিস্ফোরক সংক্রান্ত যে গবেষণা রয়েছে তার জন্য ব্যবহার করা হয়। দেখুন, পরমাণু বোমা সরাসরি ফিজিক্যালি বিস্ফোরণ না ঘটিয়ে কম্পিউটারাইজের মাধ্যমে নকশা ঠিক আছে কিনা তার পরীক্ষার জন্যই কিন্তু এই তালেঘান 2 নামক যে কেন্দ্রটি রয়েছে সেটা ব্যবহার করা হতো, যেখানে চীনের মতো এবং রাশিয়ার মতো যে প্রযুক্তি সংস্থা রয়েছে, বিশেষ করে চীনের নামটি বড় ভিত্তিতে উল্লেখ করা হয়। তারা কিন্তু পরমাণু বোমা বিস্ফোরণ ছাড়াই কি করে বোমা পরীক্ষা করা যায় তার টেকনোলজি হস্তান্তর করেছিল, সেটি এখানেই রয়েছিল এবং এটি বর্তমানে আবার নতুন করে কাজ শুরু করেছে ইরান।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আরো নিশ্চিত করা হচ্ছে নাতাঞ্জ পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে যে পিক্স এক্স মাউন্টেন রয়েছে তার টানেল কমপ্লেক্স নতুন করে নির্মাণ কাজ শুরু করেছে ইরান। উপগ্রহের চিত্র থেকে দেখা যাচ্ছে সেখানে কর্মীরা ভূগর্ভস্থ সুড়ঙ্গের যে প্রবেশ পথগুলো রয়েছে অতিরিক্ত শক্তিশালী যে সকল সিস্টেম রয়েছে তা যুক্ত করছেন এবং আরও শক্তিশালী করছেন। এবং শুধু পরমাণু স্থাপনা নয়, ইরান তার পাশাপাশি তার সামরিক সক্ষমতা ফিরিয়ে আনতে দ্রুত কাজ করছে। মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্টের অনুযায়ী ইরান তার 18টি পৃথক ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটির প্রায় 50টি ক্ষতিগ্রস্ত যে প্রবেশ পথ এবং বোমায় ধ্বংস হওয়া প্রধান সংযোগকারী যে রাস্তাগুলো ছিল ইতিমধ্যেই মেরামত করে ফেলেছে। এবং 2026 সালের জুন মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি 14 দফার সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষরিত হয়েছিল, যেখানে পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি ছিল। এই গোপন পুনর্নির্মাণের কাজ সমঝোতার পরিপন্থী হতে পারে বলে বিশ্লেষকরা কিন্তু অনেকটাই আশঙ্কা করছেন। দেখুন, ইরান দ্রুত গতিতে তার পারমাণবিক পরীক্ষাগার এবং পারমাণবিক ইউরেনিয়াম এনরিচমেন্ট করার যে সকল স্থাপনা রয়েছে তাকে দ্রুত পুনরুদ্ধারের জন্য পুনর্নির্মাণের জন্য কাজ শুরু করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের কোনো সিদ্ধান্ত বা হুঁশিয়ারিকে তারা পরোয়া করছে না। আর বিষয়গুলো স্ট্র্যাটেজিকভাবে যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছেন তিনি অলরেডি তার সামরিক বাহিনীকে অর্ডার দিয়ে রেখেছেন যদি তার কোনো কিছু হয় তাহলে ইরানকে যেন মাটির সাথে চূড়ান্তভাবে মিশিয়ে দেওয়া হয়। এই ক্ষেত্রে তিনি পরমাণু বোমারই কিন্তু ইঙ্গিত করেছেন যে সর্বোচ্চ এই ধরনের শক্তি তিনি ব্যবহার করতে পারেন বা তার সামরিক বাহিনী ব্যবহার করতে পারে তার অর্ডার দিয়ে দিয়েছেন। দেখুন, এই ধরনের ঘোষণা দেওয়া বা এই ধরনের আশঙ্কা করা খুবই একটি জটিল সামরিক যুদ্ধের পরিস্থিতি বা নাজুক পরিস্থিতি হিসাবে সামরিক বিশেষজ্ঞরা কিন্তু বিশ্লেষণ করছেন। এখন কোনো দেশের প্রেসিডেন্ট ঠিক এইভাবে এই ধরনের স্টেটমেন্ট দিয়েছে এর পূর্বে, এমনকি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলমান অবস্থায়ও রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন দিয়েছেন, তার নজির একেবারে বিরল, যেটি ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন। দেখুন, ইরান তার পরমাণু কর্মসূচির যে বিষয়গুলো রয়েছে সেগুলো দ্রুত গতিতে ত্বরান্বিত করছে। এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি ডেডলাইনের মতো, বলতে পারেন ঘড়ির কাঁটা ঠিক যেইভাবে একটু একটু করে চূড়ান্তভাবে তার সময় শেষ করে দিয়ে টার্গেটের দিকে যায়, ঠিক একইভাবে ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন ইসরায়েল এবং তার মিত্র দেশগুলোর জন্য ইরান সরাসরি এই কর্মকাণ্ডের মাধ্যমে অনেকটাই যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এমনটাই বলা হচ্ছে। দেখুন, উপসাগরীয় দেশগুলো ইরানের এই কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। যুক্তরাষ্ট্রের কাছে সরাসরি ইসরায়েলের পক্ষ থেকে তো চাপ রয়েছেই, নতুন করে উপসাগরীয় দেশগুলোও ইরানের এই পরমাণু কর্মসূচিকে থামিয়ে দেওয়ার জন্য যে কোনো বড় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করতে পারেন। এবং যুক্তরাষ্ট্র বিষয়টা অস্বীকার করছে না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো উপায় হোক না কেন ইরানকে পারমাণবিক অস্ত্রধারী দেশ বা পরমাণু অস্ত্রের অধিকারী তারা হতে দেবে না। সেটা যেভাবে যা করা প্রয়োজন তাই তারা করবে। দেখার বিষয়ে চূড়ান্তভাবে যখন ডেডলাইন এখন শুরু হয়ে গেছে, এমতো অবস্থায় যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেয় বা ইসরায়েলকে কী ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য তারা অনুমতি দেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।